আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ, সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পোশাক শ্রমিকদের মজুরির সমন্বয়, বেতন বাড়ল আরও ১৫ থেকে ৭৮৬ টাকা। কাজে না ফিরলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী বিভাগে বললেন প্রধানমন্ত্রী। আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ ৭৫টি দলের সাথে, জানিয়েছেন কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। চলছে তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, জানিয়েছেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জ বন্দরে গতরাতে সংঘর্ষে নিহত যুবকের লাশ উদ্ধার, পুলিশকে দুষছে স্বজনরা। ওসি ক্লোজড। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ ছিল। এবার বিস্তারিত। টানা আন্দোলনের মুখে ঘোষিত পোশাক শ্রমিকদের সবশেষ মজুরি কাঠামোয় পরিবর্তন আনল সরকার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদলে যাওয়া নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের শ্রমিকদের বেতন নতুন করে বাড়ল আরও ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮৬ টাকা। বাড়তি বেতন ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা আগামী মাসে হাতে পাবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বেতন সমন্বয়ের ঘোষণার পাশাপাশি আন্দোলনের নামে কারখানা ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ৮,০০০ টাকা মজুরি ধরে গেল বছরের ১৩ই সেপ্টেম্বর তৈরি পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। শ্রমিকরা সেই মজুরি মেনে নিলেও ৩টি গ্রেডের বেতন বৈষম্যের অভিযোগ তোলে। বিষয়টি আমলে না নেয়ায় শ্রমিকদের সেই বিক্ষোভ গড়ায় রাজপথে। একটানা বিক্ষোভে নড়েচড়ে বসে সরকার। শ্রমিক মালিকদের সাথে ত্রিপক্ষীয় কমিটির দফায় দফায় বৈঠক ও পর্যালোচনার পর রবিবার ৭টি গ্রেডের ৬টিতেই সংশোধনের ঘোষণা আসে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কম কারো থাকবে না, সেটা যেই লেভেলেরই হোক, যেই গ্রেডেরই হোক, কারো যেন গ্রস বা বেসিক না কমে, সেই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমরা সেই অনুযায়ী ১-২ সহ একদম ৫ পর্যন্ত আমরা সেটাকে রিভাইজ করেছি। ৭ নম্বর গ্রেডে বেড়েছে ২৭০০ টাকা, ৬ নম্বর গ্রেডে বেড়েছে ২৭৪২ টাকা, ৫ নম্বর গ্রেডে বেড়েছে ২৮৩৩ টাকা, ৪ নম্বর গ্রেডে বেড়েছে ২৯২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে বেড়েছে ৩০৪০ টাকা, ২ নম্বর গ্রেডে বেড়েছে ৪৫১৬ টাকা এবং ১ নম্বর গ্রেডে বেড়েছে ৫২৫৭ টাকা। এই টাকাটাও তখন আলাদাভাবে সেই সাথে সমন্বয় করে দিয়ে দেওয়া হবে, এটাও পাবেন। আর এই হিসাবে সামনের মাস থেকে বেতনগুলো সব হবে। ২০১৩ সালের মজুরি কাঠামোর সাথে তুলনা করে বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিলেও সবশেষ ঘোষিত মজুরি কাঠামোর তুলনায় বাস্তবে বেতন বাড়ল সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৭৮৬ টাকা। বেসিক বেতন বাড়ানো নিয়ে আন্দোলনে শ্রমিকদের লাভ হলো ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৪৯৮ টাকা। এরপরও নতুন কাঠামোতে খুশি শ্রমিক নেতারা। বর্তমানে এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে ৭টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। মালিকরা বেতন বাড়ানোর সিদ্ধান্তে সায় দিলেও আন্দোলনের নামে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি জানান। একজন শ্রমিক কোনো কারখানা ভাঙতে পারে না। আমি জোর দাবি জানাবো সরকারের কাছে, যারা ক্রিমিনাল অ্যাক্ট করবে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। এর আগে দুপুরে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দেন শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার। শ্রমিক ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আবারও বলছি, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর যদি আগামীকাল থেকে আপনারা কারখানায় কাজ না করে, তাহলে আপনাদেরকে কোনো মজুরি প্রদান করা হবে না। তারপরেও যদি কাজ না করে, তাহলে কালকে সকালে গিয়ে তো আর আমি বলবো না, যার জন্য আগে বলে রাখলাম যে যদি কাজ না করে কালকের থেকে, তাহলে আমরা শ্রম আইন অনুযায়ী বন্ধ করে দেব। শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল যেন পোশাক খাতকে আবার অস্থির করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে ৭ম দিনেও সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। দফায় দফায় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত ২০ জন। আন্দোলনের মুখে আজও বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে ৬ জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে
পোশাক শিল্পের শ্রমিকরা। পরে তা সাভার আশুলিয়া শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে আন্দোলনে নামেন আশুলিয়া শ্রমিকরা। দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় পুলিশ, শ্রমিক ও পথচারী সহ অন্তত 20 জন। আমরা চাই না যে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ হোক, কিন্তু আমাদের এমন বেতনটা দিছে যে সেই বেতনে আমাদেরকে পোষাচ্ছে না। যেরকম কাজ করে এরকম পরিচিত আমাকে টাকা পয়সা ঠিক মতো দেয় না। যেইভাবে প্রোডাকশন দিচ্ছে এই প্রোডাকশনে আমাদের পোষাচ্ছে না, আর যেই বেতন বাড়াচ্ছে এই বেতনে আমাদের ফ্যামিলি চলতেছে না। শ্রমিকরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা সুরাহার জন্য কারখানার মালিক ও সরকারের দিকে তাকিয়ে আছেন। এদিকে আন্দোলনের মুখে প্রতিদিনই বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করছে মালিক পক্ষ। রবিবারও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। 6 বছর 7 বছর ধরে চাকরি করি, তাদের বেতনটা একটু কম হয়ে গেছে, আর তাদের বেতনটা যদি সঠিকভাবে হয় তাহলে আর এই আন্দোলন হবে না। আন্দোলনটা কেন, এটা আপনার সরকার, মালিক সবাইকে এটা বিবেচনা করা উচিত। আসলে আন্দোলনটা কেন, আমরা বেতন বাড়াই দিলাম তারপরে কেন আন্দোলন? দাবি আদায়ে অটল শ্রমিকদের বিক্ষোভের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো আশুলিয়া শিল্প এলাকা জুড়ে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম কার্যদিবসে ঊর্ধ্বতর সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদক নির্মূলের ক্ষেত্রে তাঁর সরকারের যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। অতীতে বারবার টেন্ডার ছিনতাইয়ের ঘটনার কথা স্মরণ করে দিয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির বদৌলতে সে অবস্থা থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। এর আগে সকালে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছলে প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে রাখা পরিদর্শন বইও স্বাক্ষর করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নতি করতে পারে বলেই জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। তাই দেশটাকে আগামী দিনের জন্য প্রস্তুত করে যাওয়ার কথা বলেছেন তিনি। রবিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওআইসি ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের পাশাপাশি নারীরাও ব্যাপক হারে ভোট দিয়েছে। নির্বাচনে জয় পাওয়াতে মুসলিম দেশগুলোর সমর্থনের প্রশংসাও করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি যেমন আছে তেমনি সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছে সরকারের শক্ত অবস্থান। সবার সমর্থন আরও বেশি কাজ করতে উৎসাহ যোগাবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। People voted for us because now people can realize that yes, we are working for people, and I have dedicated my life for the people of Bangladesh. As you know, that I feel honored. It's not only me, even my people of Bangladesh. We are really proud that all our Muslim brothers are here, and you support Bangladesh and also you support my government. শীঘ্রই নির্বাচন পরবর্তী মতবিনিময়ের জন্য দেশের সকল রাজনৈতিক দল ও ফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশ কিভাবে চলবে সে বিষয়ে পরামর্শ নেওয়া হবে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আলাপ আলোচনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা নেতৃবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতে দেশের সকল রাজনৈতিক দলের সাথে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। ঐক্যফ্রন্ট আছে, যুক্তফ্রন্ট আছে, আমাদের 14 দল আছে, জাতীয় পার্টি আছে,
এছাড়া অন্যান্য যেসব দল আছে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এ সময় তিনি কথা বলেন ডক্টর কামাল হোসেনের বিএনপি জামাতের সাথে ঐক্য করা প্রসঙ্গে। ঐক্য ফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। জামাত ছাড়া তো বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপি মানেই জামাত, জামাত মানে বিএনপি। কামাল হোসেন সাহেব জেনে শুনে কেন এত বড় ভুল করলেন সেটা তাকেই সে ভুলের খেসারত দিতে হবে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জামাত নিয়ে ডক্টর কামাল হোসেনের বক্তব্যকে স্বাগত জানান। ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আশা করি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক যাতে না থাকে সে লক্ষ্যে তিনি কাজ করবেন বলেও জানান তথ্যমন্ত্রী। দেখতে পাচ্ছি মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ জাতি নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এই শুনানি হয়। বেলা 12:15টার দিকে শুনানি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিরা। এর আগে গত 3 জানুয়ারি এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এই মামলা করেন। একই ধারাবাহিকতা তাদের যেসব কমিটমেন্ট তারা করেছিলেন আন্তর্জাতিক চুক্তি বলবৎ রাখার জন্য দরকারের জাতীয় স্বার্থে, তখন আমাদেরকে সে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। বেগম খালেদা জিয়া আজকে কিছুই বলেন নাই, তিনি শুধু উপস্থিত ছিলেন, প্রশ্ন করেছেন যে এই ধরনের পরিবেশে কীভাবে আদালত চলতে পারে। নাইকো নামক যে গ্যাস কোম্পানিকে 2001 থেকে 2006-এর মধ্যে বেগম খালেদা জিয়া এবং ব্যারিস্টার মওদুদ আহমদ সহ অন্যান্য আসামিরা যেভাবে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 13,000 কোটি টাকার সম্পদ তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল, তাতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিদেশে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমমনা কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শুধু তারেক রহমানই নয়, বিদেশে অবস্থানরত সব অপরাধীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলমান। এর আগে নবীন বিচারকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, জনগণ যাতে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি করে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই জনগণকে কোয়ালিটি জুডিশিয়ারি উপহার দেওয়ার লক্ষ্যে সরকার বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মামলা জট কমিয়ে আনার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান আইনমন্ত্রী। আমরা নিশ্চয়ই সেই প্রক্রিয়া শুরু করেছি এবং সেই প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে কোনো অপরাধীকে যারা বিদেশে আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা খাটানো হয় সেই ব্যাপারে আমরা অত্যন্ত তৎপর, এবং সেইটা আমরা যেই সব দেশে তারা পালিয়ে আছে সেখানে আমরা সেটাকে তাদের সাথে আলোচনা করব এবং সেটা যেন তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা নেয় সেই ব্যবস্থা করব। ধন্যবাদ। এদিকে সন্ধ্যায় আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ খামোশ রাজনীতি চায় না। বঙ্গবন্ধুর আদর্শকে ফিরিয়ে আনতে 21 বছর সংগ্রাম করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রবিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আলোচনায় গৃহায়ন মন্ত্রী রেজাউল করিম বলেন, জামাতের সাথে অবৈধ সম্পর্ক করে ডক্টর কামাল হোসেনরা বিলীন হয়ে গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীদের স্থান কোথাও থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ৭১-এর পরাজিত শক্তি দেশের রাজনীতিতে যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন বলেন, বঙ্গবন্ধুর 10 জানুয়ারির ভাষণেই সোনার বাংলা গড়ার
অর্থনৈতিক দিক নির্দেশনা ছিল। আওয়ামী লীগ আইনজীবী পরিষদ আয়োজিত আলোচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীও অংশ নেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফির স্কুল কলেজে মেয়েদের না পাঠানোর বক্তব্যে হতবাক ও বিস্মিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এই ধরনের বক্তব্য বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে। রবিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নারী শিক্ষা নিয়ে আল্লামা শফির বক্তব্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। তিনি বলেন, নারী শিক্ষার সাথে ধর্মের কোনো বিরোধ নেই। বিএনপি মনে করে নারী সুশিক্ষায় আলোকিত না হলেও তাদের বিকাশ ও প্রকৃত ক্ষমতায়ন হবে না। মির্জা ফখরুল বলেন, নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত হওয়া ছাড়া সমাজ কল্যাণ, অর্থনৈতিক ও মানবিক সমস্যা সহ ইসলামের অন্তর্নিহিত মর্মবাণী বুঝতে সক্ষম হবে না। সন্তানের প্রাথমিক শিক্ষালাভ ঘটে মায়ের কাছ থেকেই। নৈতিক ও অক্ষর পরিচয়ের প্রথম পাঠশালাই হল মায়ের সাহচর্য। সুতরাং মা সুশিক্ষিত না হলে পারিবারিক প্রতিষ্ঠানটি ঐক্যবদ্ধ ও সুসংগত হয় না। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সামাজিক অন্যায় ও বৈষম্য দূর করতে অবশ্যই নারী শিক্ষা অপরিহার্য। জাতীয় অর্থনীতিতে যথার্থ ভূমিকা পালনের প্রধান শর্ত হচ্ছে নারী শিক্ষা। নারায়ণগঞ্জের বন্দরে শনিবার রাতে এলাকাবাসীর সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত যুবক আশিকের লাশ আজ বুঝে নিয়েছে স্বজনরা। এর আগে পুলিশ তা গোপন রাখার চেষ্টা করে বলে অভিযোগ তাদের। এই ঘটনা তদন্তে পুলিশের 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, ক্লোজড করা হয়েছে বন্দর থানা ওসিকে। স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষের পরদিনও নারায়ণগঞ্জ বন্দর এলাকা থমথমে। শনিবার রাতে এলাকাবাসীর সাথে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আশিকুর রহমান নামের এক যুবক মারা যায়। তবে রবিবার সকাল পর্যন্ত বিষয়টি গোপন থাকলেও দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও মদনপুর পরিবহন স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত বছরের 18 নভেম্বর স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও আমির হোসেনের বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপে পাল্টাপাল্টি মামলা হয়। ওই মামলায় পুলিশ এক পক্ষের হয়ে আসামি গ্রেফতার করতে গেলে অন্য পক্ষের সাথে সংঘর্ষ হয়। পরে এলাকাবাসীও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকে টানা হাসা করে হ্যান্ডকাপ লাগায় টানা হাসা করে গাড়ির মধ্যে উঠে গেছে। তারপরে স্থানীয় লোক কয়টা বাধা দিয়ে দিলে ওখানে গুলি বাইক দিয়ে গেছে। সে দেখেছে তারা হোড়োর মধ্যে গাড়ি মারে সব ভাঙচুর করলে, পুলিশের গাড়ি মারে ভাঙচুর করলে। গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার পর এই পুলিশ ফাঁকা ছুরিয়ে গুলি ছুটছে আর কি। গুলি ছোড়ার পর এই সাধারণ লোক একটা আসছিল বাজার করতে, এখানে বাজার করতে আসছিল পরে ওনার পায়ে গুলি লাগছে, তারপর রক্ত যতর উনি মারা গেছে। পুলিশের দাবি, শনিবার মামলার ওয়ারেন্টভুক্ত 2 আসামি গ্রেফতারের পর আসামি পক্ষের লোকজন তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় বন্দর থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 24 জনের নাম সহ এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 200-300 জনকে। আসামি ছিনিয়ে নেওয়ার জন্য তারা জড়ো হয়ে পুলিশেরও হামলা করে, পুলিশের গাড়ি পুরানোর ব্যবস্থা করে বা উল্টায় দেওয়ার ব্যবস্থা করে। সেক্ষেত্রে পুলিশ আত্মরক্ষার্থে তারা 5 রাউন্ড গুলিও করেছে। বিষয়টা হচ্ছে এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের আওয়ামী লীগের যে লোকটা মারা গেলেন, এটা আমি একটা তদন্ত কমিটি করছি 3 সদস্যের। তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে সে কিভাবে মারা গেছে। সংঘর্ষের সময় পুলিশের 15 সদস্য আহতের দাবি করে এসপি জানান, নিহতের ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 71 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ব্যবসায়ীদের আস্থার প্রতিদান প্রধানমন্ত্রী দেবেন বলে বিশ্বাস করেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। মোটা দাগে ব্যাংক খাতে সুশাসনের সাথে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা, ব্যবসা সহজীকরণ ও ভ্যাটের হার কয়েকটি স্তর করে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। 71 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিলেন ব্যবসায়ী সমাজ। ব্যবসায়ী সম্মেলনে আয়োজন করে এমন খোলাখুলি সমর্থন বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। ইকোনমিক জোন সহ অন্যান্য যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে, এগুলো অন টাইম করতে একটা ধারাবাহিকতার প্রয়োজন আছে, কন্টিনিউয়েশনের প্রয়োজন আছে। এটা পলিসি, নেতৃত্ব সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা সেই কারণেই কিন্তু একটা ওভারওয়েলমিং সমর্থন আমরা সরকারকে দিয়েছি। বর্তমান সরকারের প্রতি ব্যবসায়ীদের প্রত্যাশাও বেশি, বিশেষ করে ব্যাংকিং খাতে প্রধানমন্ত্রীর সুনজর আশা করছেন ব্যবসায়ী নেতারা। আমরা দেখতে চাই করাপশনের জায়গাটি এমন একটা জায়গায় আসুক যেটা একটা নিয়ন্ত্রিত মাত্রায় থাকুক। আমরা দেখতে চাই ইন্টারেস্ট যে ব্যাংকের এগুলো সিঙ্গেল ডিজিটস
বিভিন্ন চার্জ বা লাগামহীন কস্ট অফ ক্যাপিটাল যদি বেড়ে যায়, তাহলে ইনভেস্টমেন্টের যে জায়গা আমরা যে আগামীর বাংলাদেশ দেখছি সেটি কিন্তু অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে। সরকারের হাতে কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে যেগুলো আমরা নতুনভাবে দেখতে চাইতে সলিউশন। একটা চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকিং খাতে যে একটা অব্যবস্থাপনা কিছু জনগণ করেছে, সেটা একটা সলিউশন আমরা এবারে আমি জানি হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা সলিউশন দেবেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে নতুন ভ্যাট আইন কার্যকরে 2 বছর সময় বাড়িয়েছিল সরকার। চলতি বছর তা কার্যকর হবার কথা। ব্যবসায়ী শিল্পপতিদের ট্রেডারদের যা দাবিগুলো ছিল যে ভিন্ন ভিন্ন স্তরে ভ্যাটটা হবে এবং ভিন্ন স্তরে হলে সবাইকে অ্যাকোমোডেট করে এটা রাখা, সেটার প্রয়োজনীয়তা আছে এবং এটা অলসো আলাদা চ্যালেঞ্জ। বর্তমান সরকারের মেয়াদে দেশের ব্যবসা বাণিজ্য দ্রুত এগিয়ে যাবে আশা প্রকাশ করছেন ব্যবসায়ী নেতৃত্ব। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, ফিরবো জানিয়ে শুধু জরিমানায় খাদ্যে ভেজালকারীদের রোখা যাচ্ছে না বললেন মেয়র সাইদ খোকন। কারাদণ্ড সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। রাঙামাটির রিজার্ভ বাজারে ভয়াবহ আগুন, পুড়ে গেছে অর্ধশত কাঁচা ঘর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। রাজুককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। রবিবার রাজুক কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সেবার মান উন্নত করে জনবান্ধব প্রতিষ্ঠান করতে হবে রাজুককে। বিলম্বের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ারই নির্দেশ দেন তিনি। কর্মকর্তা কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছতার সাথে দ্রুততম সময়ের মধ্যে মানুষকে সেবা দিতে হবে। রাজনৈতিক বিশ্বাসকে প্রতিষ্ঠানের সাথে মেলানো যাবে না বলেও জানান তিনি। শুধু জরিমানায় খাদ্যে ভেজালকারীদের রোখা যাচ্ছে না, তাই তাদের বিরুদ্ধে কারাদণ্ড সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। আর নজরদারি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা। খাদ্যে ভেজাল প্রতিরোধে 1 সপ্তাহের বিশেষ অভিযান চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রবিবার সকালে ধানমন্ডি এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন দক্ষিণের মেয়র সাইদ খোকন। অপরিচ্ছন্ন ও ভেজাল পরিবেশে খাবার সরবরাহের অভিযোগে এ সময় বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান সাইদ খোকন। খাদ্যে ভেজাল প্রতীয়মান হবে এবং প্রমাণ হবে, আমরা সেই প্রতিষ্ঠানকে কিংবা সেই ব্যক্তিকে আমরা দণ্ডিত করতে চাই। অর্থদণ্ডে শুধু নয়, আমরা তাদেরকে জেলে পাঠাতে চাই, অন্তত প্রতীকী হলেও কয়েকদিনের জন্য হলেও আমরা তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে আমরা কারাদণ্ড দিতে উৎসাহিত করতে চাই। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, ভেজাল প্রতিরোধে থাকবে তাদের কঠোর নজরদারি। জরিমানা করছি এবং তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যে ভবিষ্যতে তারা যদি এটি সংশোধন না করে সেক্ষেত্রে আমরা নিরাপদ খাদ্য আইনে আরও বড় ধরনের পানিশমেন্টে আমরা যাব। অভিযানকে 1 সপ্তাহে শোডাউনে না রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। রাঙামাটি রিজার্ভ বাজার মুর্শিদ কলোনিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় অর্ধশত কাঁচা ঘর। সকাল 8:30টায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো কলোনিতে। রাঙামাটি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনা সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে ঘটনাস্থল ঘুরে দেখেন জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। এদিকে ভোলার 2 নং পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 35টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার রাতে জংশন বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনায় নোয়াখালী, ঝিনাইদহ ও সাতক্ষীরায় 4 জন নিহত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় ওজখালী তরমন্দি সড়কে যাত্রীবাহী জিপ গাড়ির চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। এই সময় জিপ গাড়ি উল্টে এর 5 যাত্রী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহে ট্রাক চাপায় নিহত হয়েছেন ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র। সকালে শহরের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা হয়। ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবাদে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। এদিকে সাতক্ষীরার আশা শুনিতে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে এর চালক নিহত হয়েছে। নিহতের নাম শাহজামাল। উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এই দুর্ঘটনা ঘটে। ডাস্টবিনের অব্যবস্থাপনায় পরিবেশ দূষণে বিপর্যস্ত সাতক্ষীরা পৌর এলাকার মানুষ। যেখানে সেখানে আবর্জনা স্তূপে চরম বিরক্ত স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। যেখানে সেখানে আবর্জনার স্তূপ সাতক্ষীরা পৌরবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। আবর্জনায় ভরাট হয়ে গেছে শহরের বুক দিয়ে বয়ে যাওয়া একমাত্র খালটিও। পরিবেশ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ। এ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে পৌরবাসী। ডাস্টবিনগুলোর অবস্থা খুবই করুণ। এই রাস্তাতে যারা চলাচল করে তারা সবাই এই গন্ধগুলো দারুণ পচা গন্ধ সহ্য করতে হয়। যাওয়ার সময় এই দুর্গন্ধ আমার নাকে আসে, প্রচুর পরিমাণে দুর্গন্ধ। এটি অসহ্যকর একটি দুর্গন্ধ। পরিমাণে দুর্গন্ধ আর আবর্জনা ফেলানো, যে কারণে আমাদের কলেজে ক্লাস করতে এবং রাস্তা দিয়ে যাওয়া আসা করতে অনেক অসুবিধা হয়। সকালবেলা এটি পরিষ্কার করার কথা থাকলেও সেটি পরিষ্কার করা হয় না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই ময়লা আবর্জনা 10টা-12টার দিকে পরিষ্কার করা হচ্ছে। পৌর এলাকায় কাগজে কলমে 110টি ডাস্টবিন থাকলেও বাস্তবে আছে মাত্র 60টি। পরিচ্ছন্ন কর্মী মাত্র 21 জন। এছাড়া যানবাহন স্বল্পতার কারণে সঠিক সময়ে বর্জ্য অপসারণ করতে পারছে না কর্তৃপক্ষ। শহরকে পরিচ্ছন্ন করার জন্য গ্রিন এবং ক্লিন সিটি গড়ার লক্ষ্য নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। আমরা 300 মোবাইল করব, আমরা ডাস্টবিন করব, যে ডাস্টবিনটি আমরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে পারবো। দূষণ ঠেকাতে উপযুক্ত স্থানে ডাস্টবিন ও পরিচ্ছন্ন কর্মী বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভোলায় এবার সূর্যমুখীর ভালো ফলন হয়েছে কম খরচে। অধিক লাভ হওয়ায় কৃষকরা দিন দিন সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন। পোকামাকড়ের আক্রমণ না থাকে এবার দ্বিগুণ লাভের আশা কৃষকদের। ভোলা সদর, দৌলত খান, বোরহানুদ্দিন, লালমোহন ও চর ফ্যাশন এই 5 উপজেলায় এবছর 14 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। কৃষকরা জানান, গেল বছর তেমন বৃষ্টি না হওয়ায় ফসলের ক্ষতি হয়নি। অক্টোবরে জমিতে সূর্যমুখী রোপণ করে 3.5 থেকে 4 মাসের মাথায় ফুল আসতে শুরু করে। এখন চলছে কাটার প্রস্তুতি। মাঠ ভরা সূর্যমুখী ফুল দেখে নতুন করে আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। সয়াবিন তেলের কেজি ছিল 80 থেকে 85 টাকা, আর সূর্যমুখীর তেল আমি বেচছি 280 টাকা করিয়া। 280 টাকা করিয়া বেচছি। তলের অংশ বেশি, লাভের অংশ ছাড় বেশি। তেল করন যায়, এরপরে খৈর করন যায়, গরুরে খাবান যায়, তাই ওটি দিয়ে লাকি বানান যায়। যদি আমরা 20টা দেন তো আমাও কিন্তু অনেক ভালো হবে, আমরা করতে পারুম। বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দিয়ে তেল আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফসলের অবস্থা বর্তমানে বেশ ভালো এবং আশা করা যাচ্ছে ভালো ফলন হবে এবং উৎপাদিত সূর্যমুখী বিক্রির ব্যবস্থা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা করবে। এভাবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সূর্যমুখী চাষে এগিয়ে আসলে ভোলার এই উর্বর জমিতে সূর্যমুখী চাষের ব্যাপকতা বৃদ্ধি পাবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ব্যবসা বাণিজ্য সহ দেশের আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের 2 দিনব্যাপী ব্যবসায়ী উন্নয়ন সম্মেলন হয়েছে। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান অধ্যাপক নাজবুল হাসান। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম। অন্যদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান ডক্টর জিল্লুর রহমান সহ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও 342টি শাখার ব্যবস্থাপকরা। পটুয়াখালী 4 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মহিবুর রহমান মহিবকে শুভেচ্ছা জানিয়েছেন কুয়াকাটার মহিপুর প্রেস ক্লাবের সদস্যরা। সকালে ধুলাসার জালালউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম সদস্যদের নিয়ে এমপিকে শুভেচ্ছা জানান। সাভারে উদ্বোধন হলো উজালা পেইন্টসের সর্বাধুনিক প্রযুক্তির প্রোডাকশন প্লান্ট। প্রধান অতিথি ছিলেন উজালা পেইন্টসের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম।
এ সময় তিনি উজালা পেইন্টসের নতুন অগ্রযাত্রার ঘোষণা দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আলহাজ হামিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। আগামী মার্চে আবুধাবিতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিতে প্রস্তুত পাবনার 15 প্রতিবন্ধী খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। স্পেশাল অলিম্পিক্স বাংলাদেশ সাব চ্যাপ্টার পাবনা এই সংবর্ধনা দেয়। এদিকে ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় অনূর্ধ্ব 20 ফুটবল খেলোয়াড় বাছাই পর্বে 30 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে বাছাই পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি ডিডিএফ এর মহাসচিব রুহুল আমিন তরফদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে আবারও সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। পুতিনের সাথে বৈঠকের কথোপকথন প্রকাশ না করতে বারবার দোভাষীকে বলেছিলেন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের তথ্য। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের কথোপকথন প্রকাশ না করতে দোভাষীকে বারবার বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমন দাবি করেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পুতিনের সাথে আলোচনার পর দোভাষীর কাছ থেকে লিখিত কাগজ নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। তারা জানায় 2017 জুলাইয়ে জার্মানির হামবার্গে 2 ঘণ্টা একান্তে বৈঠক করেছিলেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই বৈঠকের কোনো তথ্য প্রমাণ নেই। রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে এফবিআই তদন্ত করেছিল। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এমন প্রতিবেদনের 2 দিন পর এই রিপোর্ট প্রকাশ করল ওয়াশিংটন পোস্ট। ওই প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প 2017 সালে এফবিআইয়ের পরিচালক জেমস কমিকে বরখাস্ত করার পর উদ্বিগ্ন হয়ে পড়েছিল মার্কিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। এরপরই রাশিয়ার সাথে ট্রাম্প গোপনে কাজ করছেন কিনা সে ব্যাপারে তদন্ত শুরু করেন এফবিআই। তবে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই দুটি প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে তা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের বিভিন্ন শহর। এদিকে ফ্রান্সের বিক্ষোভের ঢেউ লেগেছে যুক্তরাজ্যেও। প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ সাধারণ নির্বাচনের দাবিতে শনিবার লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। 9 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অংশ হিসেবে শনিবারও রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের রাস্তায় নামে 84,000 হলুদ ভেস্টধারী আন্দোলনকারী। বিক্ষোভ ঠেকাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার সেল ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও ইট পাটকেল ছুঁড়লে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আটক করা হয়েছে 250 বিক্ষোভকারীকে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আসছে 15 জানুয়ারি আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে কর, জ্বালানি, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নাগরিকত্ব বিষয়ে আলোচনা হবে। এদিকে ফ্রান্সের বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের পদত্যাগ সহ সাধারণ নির্বাচনের দাবিতে শনিবার লন্ডনের রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়, বেতন বাড়ল আরও 15 থেকে 786 টাকা। কাজে না ফিরলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী বিভাগে বললেন প্রধানমন্ত্রী। আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ 75টি দলের সাথে, জানিয়েছেন কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলা চার্জ গঠনের পরবর্তী শুনানি 21 জানুয়ারি। চলছে তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, জানিয়েছেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জ বন্দরে গতরাতে সংঘর্ষে নিহত যুবকের লাশ উদ্ধার, পুলিশকে দুষছে স্বজনরা। ওসি ক্লোজড। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।